পরশু ভারত থেকে ২০ লাখ টিকা আসবে বাংলাদেশে। ভারত বাংলাদেশকে এই টিকা উপহার স্বরূপ দিচ্ছে। যে ৩ কোটি টিকা ভারতের থেকে বাংলাদেশের কেনার কথা, অ্যাস্ট্রাজেনেকা বা সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে যে টিকা কেনার কথা, সেটির বাইরে উপহার হিসেবে এই ২০ লাখ টিকা আসছে। তো এই টিকাগুলো আসলে কারা পাবেন, এখানে আসলে অগ্রাধিকার ভিত্তিটা কি হবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং সেই সাথে দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সেরাম ইনস্টিটিউটের এই অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার যে টিকা, সেটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, যে কারণে ভারতেও অনেকেই এই টিকা গ্রহণ করছেন না। প্রথম দফায় যেটি দেখা যাচ্ছে যে মাথা ব্যথা, বমিভাব, গা ব্যথা, সামান্য জ্বর, চুলকানি, যেখানে টিকা দেওয়া হবে সেখানে সামান্য ফুলে যাওয়া, অসুস্থ, ক্লান্তি বোধ করা, এরকম নানা ধরনের প্রতিক্রিয়া প্রতি ১০ জনের মধ্যে একজনের মধ্যে দেখা যাবে, এরকম কথা সেরাম ইনস্টিটিউটের যে ওয়েবসাইট সেখানেই লেখা আছে। এবং প্রতি ১০০ জনের মধ্যে একজনের পেট ব্যথা, অতিরিক্ত ঘাম, মাথা ঘোরা, শরীরে ফুসকুড়ি ওঠার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাহলে এই টিকা বাংলাদেশের মানুষ আসলে কতজন নেবেন, অনেকেই আগ্রহ দেখিয়েছেন। আমরা পুরো পৃথিবীতেই দেখতে পাচ্ছি যে টিকার অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, অনেকে অনাগ্রহও দেখাচ্ছে। তো কি হতে যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন দুজন অতিথি, ডক্টর ফারিয়াল হক এলভিস, ডার্মাটোলজিস্ট ও অ্যাস্থেটিক সার্জন, এবং আমাদের সঙ্গে আজ রয়েছেন অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ, বক্ষব্যথি বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনের শুরুতেই। অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আপনার কাছে যেটি জানতে চাই, ভারত থেকে যে ২০ লাখ টিকা আসবে, এই টিকা আসলে কারা আগে পাবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু কথা বলে নিই যে বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ছাড়িয়ে গেছে এবং আক্রান্ত ১০ কোটি ছাড়িয়ে গেছে। এই অবস্থায় সারা বিশ্বে কিন্তু টিকা দান কর্মসূচি চলছে, যদিও কিছুটা ধিমে তালে হয়ে গেছে পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য। আরো তড়িৎ গতিতে দিতে পারলে হয়তো আরো অনেক লোককে বাঁচানো যেত। তো যাই হোক, এই যে আমরা ভারত আমাদেরকে মানে বুধবার দিন ২০ লাখ টিকা দিচ্ছে, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দিচ্ছে, সেটা কিন্তু যে আমরা যেটা তাদের থেকে কিনবো তার অতিরিক্ত এটা উপহার হিসেবে দিচ্ছে। এখনো সেটা দেখা হবে যে এখানেও পার্শ্ব প্রতিক্রিয়া প্রশ্ন আসবে যে কাদের এই ২০ লাখ দিয়ে, কাদের ২০ লাখ মানে ১০ লাখ লোক পাবে সেটা। এখন কথা হচ্ছে যে এখানেও স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এদেরই প্রায়োরিটি থাকবে, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স, পুলিশ থেকে শুরু করে এরাই পাবে। তো এদের মধ্যে আগে দেখা হবে যে কাদের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। আপনারা জানেন যে ভারতের তো টিকা দান কর্মসূচি ব্যাপকভাবে শুরু হয়ে গেছে ১৬ তারিখে। সেখানে প্রথম দিন তারা এক্সপেক্ট করেছিল যে ৩ লাখ মানে মানুষকে দেয়া হবে প্রথম দিনই, কিন্তু সেখানে দেখা গেল যে ১,৯১,০০০ লোক মাত্র নিয়েছে এবং বাকিরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগে কিন্তু অনেকেই নিচ্ছে না। ইকবাল হাসান মাহমুদ, একটা প্রশ্ন আসলে না করেই পারছি না। ভারত কি এই টিকা যে উপহার হিসেবে পাঠালো, যেহেতু আমাদের দেশে ট্রায়াল হয়নি, মানে এটা কি ট্রায়ালের জন্য পাঠালো, যে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেটা আগে দেখে তারপরে বাকি টিকা আমরা নেব, বা এরকম কোনো বিষয় কিনা? একটা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু হওয়ার উচিত ছিল। অ্যাস্ট্রাজেনিকা যে ভ্যাকসিনটা আমরা পাচ্ছি, বাংলাদেশে কিন্তু কোনো ট্রায়ালই হয়নি। তো বাংলাদেশে ট্রায়াল হয়নি এবং ভারতেও ট্রায়াল হয়নি। এটা কিন্তু জাস্ট প্রযুক্তি ট্রান্সফার হয়েছে ইন্ডিয়াতে, পুনেতে, সেরাম ইনস্টিটিউটে, সেটা তৈরি করে সেটা তারা দিচ্ছে এবং আমাদেরও তারা দিচ্ছে। কিন্তু ভারত বা বাংলাদেশে কিন্তু অ্যাস্ট্রাজেনিকার কোনো ট্রায়াল হয়নি। সুতরাং সেজন্য দেখা যাচ্ছে যে ৬৪ মানে প্রথম দিনে ৬৪ জনের মধ্যে ব্যাপক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং অনেকেই বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া মানে সৃষ্টি হওয়াতে তাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্বের তৈরি হয়েছে, নিবে কি নিবে না। অনেক চিকিৎসক বলছে যে আমরা আরেকটু দেখে নিই। বিশেষ করে ওরা তো ভারত বায়োটেকটা খুব ব্যাপকভাবে সাইড এফেক্ট সৃষ্টি করছে, অ্যাস্ট্রাজেনেকা এতটা হচ্ছে না। আর আমরা যদি ফাইজার বায়োএনটেকের কথা দেখি, যে নরওয়েতে ২৩ জন প্রবীণের মৃত্যু হয়েছে এই ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন নেওয়ার কয়েকদিন পরেই, এবং অনেক মানুষ কিন্তু এই প্রথম ডোজ নেওয়ার পরে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। এখানে বলা হচ্ছে তাদের শরীর খুব দুর্বল ছিল, অনেকের কোমরবিডিটি ছিল, তারা ধারণ করতে পারেন, অনেকে মাদক মানে মদ্যপান নিয়মিত করতেন, তারা ধারণ করতে পারেন। এবং মৃতদের মধ্যে ১৩ জনেরই কিন্তু ডায়রিয়া, বমি ভাব, জ্বর হয়েছিল, যে কথাটা আপনি বললেন যে অনেক এই সব ভ্যাকসিনেরই এইসব থাকবে। আসলে এমআরএনএ ভ্যাকসিন যেগুলো,
এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেকটা একই রকম, অনেকটা স্বাভাবিক। এরকম বমি হবে, মাথা ব্যথা করবে, জ্বর আসবে, তারপর যেখানে ইনজেকশন দেওয়া হবে সেখানে জি। ফুসকুড়ি মানে হবে। এটা কি তো যে কোনো টিকার ক্ষেত্রে এরকম ঘটতে পারে, নাকি এই করোনা ভাইরাসের যে টিকা সেটির ক্ষেত্রে এরকম ঘটছে? এই প্রসঙ্গ নিয়ে আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আমরা ডাক্তার ফারিয়াল হক এলভিসের কাছে একটু যেতে চাই। আসলে আপনার কাছে যেটি জানতে চাই যে করোনার নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং আপনি একজন ডার্মাটোলজিস্ট, তো আপনার কাছে আমরা বিশেষভাবে জানতে চাই, অনেকেই এই করোনার সময় দেখা গেছে যে তাদের চুল পড়ে গেছে, স্কিনে নানা ধরনের সমস্যা হয়েছে, যেটি থেকে আসলে তারা উঠে আসতে পারেননি। এটি অনেকের কাছে খুব একেবারে গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু অনেকের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এর সমাধানটা কি? জি, আসলে আপনি খুব সময় উপযোগী একটা কোয়েশ্চেন করেছেন। করোনার মধ্যে আমাদের বেশিরভাগই আমাদের চেম্বারে বেশিরভাগ পেশেন্ট আসছে যে তারা সাফার করেছে ২-৩ মাস আগে বা ১-১.৫ মাস আগে জ্বর, এবং তারপর থেকে প্রচুর চুল পড়ছে, এবং যেটা কিনা একেবারে মানে ভয়ঙ্কর আকারে রূপ ধারণ করেছে। তো এটার কারণ হচ্ছে যে দেখা গেছে যে দেখুন আমাদের কোভিড আসার পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে আফটার কোভিড যে সাইড ইফেক্টস গুলো, তার মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু প্রচুর আকারে আমরা পাচ্ছি। তো যখনই কোনো কোভিড পেশেন্ট করোনা বা কোভিডে আক্রান্ত হচ্ছে, তাদের কিন্তু দেখা যাচ্ছে শরীরে ভিটামিন ডি একটা ভালো ডেফিসিয়েন্সি থাকে। তো আমরা যেটা করছি যে সাধারণত কেন চুল পড়ছে এটার পিছনে আমি যেহেতু সেন্ট থমাস হসপিটালে আছি লন্ডনে, আমি ওখানে ফেলো হিসেবে কাজ করছি। তো ওখানে একটা রিসার্চ চলছে কিংস কলেজের ইয়েতে, সেখানে দেখা গেছে যে অ্যাবাউট 78-80% পেশেন্টের দেখা গেছে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা খুব বেড়ে গেছে কোভিড পেশেন্টদের। তো আফটার কোভিড ইয়েতে আমরা দেখি যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য কিন্তু চুলটা পড়ছে। সো আমরা প্রথম থেকেই এটার সাপ্লিমেন্ট মানে আমরা টেস্ট করি, টেস্ট করার পরে যদি ডেফিসিয়েন্সি থাকে অবশ্যই এটার সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন ডি ইনজেকশন দিতে পারি অথবা মুখে খাওয়ার জন্য ট্যাবলেট দিতে পারি। এটার কারণ একটা আছে। আরেকটা হচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সি, আর এছাড়া যে ক্ষুধা মন্দা যেটা হয় জ্বরের পরে, যে আমরা সবকিছু খেতে পারি না, ফলে একটা আমাদের নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে যায়। সো আমরা একটা মাল্টিভিটামিন সাজেস্ট করে থাকি, যেটার কারণে হচ্ছে এটা হচ্ছে যে প্রিকশন হিসেবে যাতে চুলটা সামনে আর না পড়ে। তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং আদার যে মাল্টি ভিটামিন এবং মিনারেল ডেফিসিয়েন্সির জন্য সাধারণত চুলটা পড়ে থাকে। এছাড়াও আমরা হচ্ছে যে একটা শকের জন্য কিন্তু এই চুল পড়াটা বেড়ে যায়, সেটাকে আমরা টেলোজেন ইফ্লুভিয়াম বলি। যদি আমরা দেখি যে সাপ্লিমেন্টস দিয়েও এটাকে কভার করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা মিনক্সিডিল স্প্রেও ইউজ করতে দেওয়া হচ্ছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবার টিকার প্রসঙ্গে ফিরতে চাই। অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ, যে প্রসঙ্গে ছিলাম আমরা, যে আসলে এই টিকা দেওয়ার ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এটা কি যে কোনো টিকা দেওয়ার ফলে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, নাকি খুব দ্রুততম সময়ে আমরা করোনার টিকা দিতে যাচ্ছি দেখে এই ব্যাপক হারে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ডক্টর এলভিসের একটু সঙ্গে কথা বলে নিই। যে পাবলিক হেলথ ইংল্যান্ড, তিনি ডক্টর এলভিস তো ইংল্যান্ডে চাকরি করছেন। তো পাবলিক হেলথ ইংল্যান্ডের একটা যে সমীক্ষা দেখা গেছে যে কোভিড টাং, জিহ্বাতে আলসার হচ্ছে এবং সিভিয়ার স্কিন র্যাশ হচ্ছে, এটা একটা নতুন উপসর্গ, যেহেতু খুব মানে প্রজাতি অনেক রকম হচ্ছে, অনেক ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে। এই ভ্যারিয়েন্ট গুলোর জন্য কিন্তু লক্ষণগুলো কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন বলা হচ্ছে যে জিভে যদি ঘা হয় এবং সিভিয়ার স্কিন র্যাশ হয়, তাহলে কোভিড টেস্ট করতে হবে এবং তাদেরকে আইসোলেট করতে হবে। এটা একটা বড় কথা। আর আপনার প্রশ্নের উত্তরে বলি যে যদি টাইফয়েড ভ্যাকসিন নেওয়া হয়, কলেরা ভ্যাকসিন নেওয়া হয়, যে কোনো ভ্যাকসিন নেওয়া হয়, শিশুদের যে ইপিআই প্রোগ্রামের ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু জ্বর আসে, বমি করে, বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয়। তো করোনা ভ্যাকসিনের ব্যাপারে যেহেতু এমআরএনএ ভ্যাকসিন, এটা যেটা ফাইজার বায়োনটেক, সেখানে কিন্তু এই ধরনের এইগুলো খুব কমন, খুব সাধারণ সাইড ইফেক্ট গুলো। কিন্তু আমরা দেখেছি যে কুইন এলিজাবেথ এবং ডিউক অফ এডিনবরা, ইভেন নতুন প্রেসিডেন্ট যিনি হতে যাচ্ছেন, প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন, এরা কিন্তু নিয়েছেন, এদের কিন্তু কোনো রিঅ্যাকশন হয়নি। তো আসলে এটা আমাদের সঙ্গে জেনেটিক একজন অনেকটা ব্যাপার দর্শক আছে। আছেন, আমরা একটু তার প্রশ্নটা নিয়ে আবার ফিরবো আপনার কাছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম ইসমাইল হোসেন, চিটাগাং থেকে বলতেছি। জি, আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আমি আমরা শুনতে জানতে পাচ্ছি। চাচ্ছি ইন্ডিয়া থেকে আমাদের দেশে যে টিকাগুলো আসবে, ঠিক আছে, হ্যাঁ দর্শক, এই টিকাগুলোকে আমাদের দেশে আগে প্রাথমিকভাবে ট্রায়াল করা হবে কিনা, নাকি সরাসরি এমনি পুশ করা হবে?
আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ইকবাল হাসান মাহমুদ। মানে ট্রায়ালের মধ্যে নেওয়া আর সরাসরি টিকা দিয়ে দেওয়া দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? আমি সবসময় বলে এসেছি যে অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিনটা আমাদের দেশে দেওয়ার আগে কিন্তু ভারতেও এবং বাংলাদেশে যেহেতু দিচ্ছে একটা ট্রায়াল হওয়া উচিত ছিল, যেটা হয়নি। কিন্তু যেহেতু আর সময় নেই, 20 লাখকে যদি আমরা ট্রায়াল হিসেবে ধরে নিই, তাহলে সেটাও একটা কথা হতে পারে যে এটা একটা ট্রায়াল। কারণ যেটা 3 কোটি আমরা পাবো, তার আগে এটা কয়জনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে আমরা জানতে পারবো। আসলে ওই প্রি ট্রায়াল একটা মানে দেওয়ার একটা কিন্তু খুবই প্রয়োজন ছিল। এটা কিন্তু আমরা করিনি, যেটা চাইনিজ ভ্যাকসিনের ক্ষেত্রে হয়েছে বা রাশিয়ান ভ্যাকসিনের ক্ষেত্রে ব্যাপকভাবে তারা দিয়েছে। পিপলস লিবারেশন আর্মি চীনে, তারপর রাশিয়ান আর্মিকে দেওয়া হয়েছে, দিয়ে দেখা হয়েছে যে আসলে ওটা নিতে পারছে কিনা। আর এখানে একটা কথা বলতে হয় অন্তরা, যে সেটা হচ্ছে যে আমরা যেটা পাচ্ছি অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন একটা পিকিউলিয়ার আছে ব্যবহার, তাদের মানে অভ্যাস। সেটা হচ্ছে যে প্রথম ভ্যাকসিনটার পরে যত বেশি মানে দেরি করে, ব্যবধানটা যদি একটু বেশি দেরি হয়, 6 সপ্তাহ হতে পারে, 8 সপ্তাহ হতে পারে, 10 সপ্তাহ, যত বেশি হয় তত কিন্তু মানে সুরক্ষার ব্যাপারে কিন্তু এটা ভালো একটা কাজ দিবে এবং 90-95 ভাগ হয়ে যাবে। সুতরাং এই প্রথমে বলা হয়েছিল যে আমরা প্রথম ডোজের 28 দিন পরে দ্বিতীয় ডোজ দিব। এখন কিন্তু এটা বলা হয়েছে যে প্রথম ডোজের আমরা 2 মাস পরে দ্বিতীয় ডোজটি দিব। যার জন্য যে যে 50 লক্ষ আসবে, 50 লক্ষ এইভাবে 3 কোটি আসবে, তো 50 লক্ষ মানে 25 লক্ষ লোক পাবে। কিন্তু এখন 50 লক্ষ ভ্যাকসিন কিন্তু 50 লক্ষ মানুষই পাবে। জি। সুতরাং ভ্যাকসিনের ডক্টর কোনো ইকবাল ঘাটতি হাসান হবে মাহমুদ, না। মানে যেটি জানতে চাচ্ছিলাম যে যদি এমন হয় যে এই 20 লক্ষ টিকাকে ট্রায়াল হিসেবে ধরা হলো, তো ট্রায়ালের ক্ষেত্রে কি স্বেচ্ছাসেবক লাগবে? মানে অনেকেই স্বেচ্ছায় বলবেন যে আমরা টিকা নিতে চাই এবং এটা ট্রায়াল হতে পারে, তো আমার কোনো সমস্যা হলে কোনো সমস্যা নেই, মানে এটাই তো ট্রায়াল। আর যদি সরাসরি কেউ টিকা নেয় তাহলে তারপরে যদি তার পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তখন সরকার কি ব্যবস্থা নেবে? আর যদি ট্রায়াল হয় সেক্ষেত্রে আসলে প্রসিডিউরটা কি হতে পারে? পরিষ্কারভাবে আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন পরিষ্কারভাবে যে যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তার খরচ সম্পূর্ণ সরকার বহন করবে। সুতরাং ধরেই নেওয়া হচ্ছে যে কিছু কিছু না কিছু উপসর্গ বা সাইড এফেক্ট ডেভেলপ করবেই, এবং সেজন্য কিন্তু একটা নির্দেশিকাও তৈরি হয়েছে যে যদি সাইড এফেক্ট হয় কিভাবে এটা মানে সমাধান করা যাবে, এই ব্যাপারে কিন্তু একটা নির্দেশ তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন কথা হচ্ছে যে এই যে ট্রায়াল যাতে না হয়, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, কিছু 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 সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অপপ্রচার হচ্ছে যে ভ্যাকসিন না নেওয়ার ব্যাপারে। আমি তো আমার নিজের কথা বলতে পারি, যেদিন ভ্যাকসিনটা আসবে সেই দিনই আমি নিব। সুতরাং এখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। কারণ যেভাবে করোনা এগিয়ে আসছে, আমাদের দেশে কিন্তু এখনো 5% উপরে আছে, আজকে 5.4% আছে। সুতরাং একটা বড় চ্যালেঞ্জ। 5% যদি আমরা 4 সপ্তাহ রাখতে পারি, তাহলে আমরা ধরে নিব যে এই একটা মানে ভালো অবস্থানে আছি। তারপর নিচে নামলে আস্তে আস্তে তার করোনা মানে নিশ্চিহ্ন হয়ে মানে যাবে। হিসাবটা দাঁড়াচ্ছে এটা আসলে হয়তোবা ট্রায়াল না, কারণ ট্রায়াল হলে তো একদম সরাসরি যে কোম্পানির টিকা, তাদের এক ধরনের তদারকিও আসলে থাকবে এবং তাদের এক ধরনের দায়িত্ব থাকবে। কোনো ধরনের সমস্যা হলে তারা মুহূর্তে সেই ব্যবস্থা গ্রহণ করবে, যেটি আসলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে যদি টিকা কেন্দ্রে কোনো ধরনের তাৎক্ষণিক সমস্যা হয় তাহলে সেই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং 300টি টিকা কেন্দ্র ঢাকায় রয়েছে, আর সারা বাংলাদেশে তো টিকা কেন্দ্র রয়েছে, এবং টিকা কেন্দ্রগুলো হাসপাতালেই করা হচ্ছে যাতে কোনো ধরনের সমস্যা না হয় বা তাৎক্ষণিক সমস্যার সমাধান করা যায়। ডাক্তার ফারিয়াল হক এলভিস, আপনার কাছে আসলে যে প্রসঙ্গটি নিয়ে আসতে চাই যে করোনা পরবর্তী সময়ে অনেকের মধ্যেই দেখা গেছে যে তাদের আসলে ঘুমের সমস্যা হচ্ছে, ঘুমের যে সার্কেল সেটা চেঞ্জ হয়ে গেছে, তারা আগে সেই সার্কেলে আর ফিরে যেতে পারছেন না, এবং তাদের ত্বকেও নানা ধরনের সমস্যা হচ্ছে, চোখের নিচে কালি পড়ছে, নানা ধরনের সমস্যা হচ্ছে। আমরা এই সকল বিষয় নিয়ে আপনার সাথে বিশেষভাবে আলোচনা করব, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির আগে আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম যে করোনা হয়ে গেছে কিন্তু করোনা পরবর্তী সময়ে নানা ধরনের সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, সেই বিষয় নিয়ে বিস্তারিত জানতে চাই ডাক্তার ফারিয়াল হক এলভিস আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। করোনার পরবর্তী আসলে আমি যেহেতু ডার্মাটোলজি সেক্টরে কাজ করি, স্কিন নিয়ে কাজ করি, স্কিন এবং হেয়ার নিয়ে, তো এখানে আসলে সাধারণত দেখা যাচ্ছে যে করোনা পরবর্তী অনেক ধরনের চেঞ্জেস নিয়ে মানুষ আসছে। ফার্স্ট অফ অল তো আমরা ফার্স্টে যেটা আলোচনা করলাম যে চুল পড়া নিয়ে, যে প্রচুর চুল পড়ছে, পেলোজেন ইফ্লুভিয়াম যেটাকে আমরা বলে থাকি, সেটার জন্য তো আমি কথা বলেছি অলরেডি। আর স্কিনের ক্ষেত্রে আসলে যে করোনা সময়েও আসলে অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে, সেগুলো নিয়ে আমি একটুখানি বলে নিই। যদিও আমরা এটাকে ইগনোর করছি, যেমন কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, খুবই অল্প সংখ্যক হলেও দেখা গেছে যে জ্বর আসার আগে, কোভিড এর বা করোনার জ্বর আসার আগে কিছু র্যাশের মতন শরীরে দেখা দিয়েছে। যেমন ধরেন এটা চিকেন পক্স এর মতন আছে। চিকেন পক্স তো মনোমরফিক হয়, মানে প্রত্যেকটা র্যাশ একই রকম দেখতে হয়, কিন্তু এটা ডিফারেন্ট টাইপের কিছু স্পেনের একটা রিসার্চেও দেখা গেছে যে কয়েকজন রোগীকে এরকম পাওয়া গেছে। তারপরে দেখা গেছে যে ধরেন ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, তখন ছোট ছোট দানা দানা মশা কামড়ের মতন কিছু র্যাশেস দেখা গিয়েছে। পরবর্তীতে দেখা গেছে তার জ্বর হয়েছে এবং টেস্ট করার পরে কোভিড পজিটিভ এসেছে। এ ধরনের কিছু নিউজ এসছে। আর্টিক্যারিয়া কিন্তু বেশ কমন ছিল এবার কোভিড এর। দেখা গেছে যে যাদের বিশেষ করে যারা একটু কম বয়স্ক, ধরেন 28 বা 29 বছর বয়সের মধ্যে যারা আছে, তাদের ক্ষেত্রে যাদের কোভিড হয়েছে দেখা গেছে যে আর্টিক্যারিয়া মানে চাকচাক যেটা অ্যালার্জির মতন থাকে, সে ধরনের কিছু পেশেন্টও কিন্তু কথা আমরা শুনেছি যে তার পরবর্তীতে দেখা গেছে একদিন পরেই জ্বর হয়েছে এবং টেস্ট করার পরে কোভিড পজিটিভ এসেছে। সো ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, চিকেন পক্স এর মতন র্যাশ, হামের মতন র্যাশ দেখা গেছে। তারপরে ধরেন আর্টিক্যারিয়ার মতন এরকম চাকচাক যে অ্যালার্জি আমরা বলি, সেগুলো দেখা গেছে। আমাদের দেশটা এত শীত প্রধান না, বা শীত প্রধান দেশে কোভিডোজ নামে একটা টার্ম ইউজ করা হচ্ছে। সাধারণত দেখা গেছে যে পায়ের একটা আঙ্গুলের মাথায় হচ্ছে যে আপনার পচন ধরলে যেরকম হয়, ফার্স্ট একটু লাল হচ্ছে, তারপরে সেটা আস্তে আস্তে কালচে টাইপের রং হয়ে যাচ্ছে। এ ধরনের কিছু সিমটম দেখা গিয়েছে কোভিড এর সময়। তো এগুলো খুবই মিনিমাম হলেও এগুলোর এভিডেন্স আছে কোভিড এর সাথে। তো এখন যেটা বলছি যে আমাদের সাধারণত আমরা চেম্বারে আমরা কি কি পেশেন্ট দেখছি, সেটার ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি না আপনাকে ফারিয়াল হক এলভিস, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। আসবো আবার আপনার কাছে। অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সম্ভবত দুজনের একজনও শুনতে পাচ্ছেন না। সেই ফাঁকে দর্শক আপনাদেরকে একটু জানাতে চাই যে পরশু ভারত থেকে 20 লাখ টিকা আসছে, কিন্তু তার পাশাপাশি আরেকটি যে তথ্য সেটি হচ্ছে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হচ্ছে এবং চিকিৎসাধীন যে রোগী, সেই রোগীর সংখ্যা আসলে দিন দিন কমছে। এবং যেটি দেখা গেছে যে গত আড়াই মাসে দেশে করোনা শনাক্ত হয়েছেন 1,17,811 জন এবং একই সময় সুস্থ হয়েছেন 1,45,816 জন। অর্থাৎ এই যে পার্থক্য সেটা আমরা দেখতে পাচ্ছি এবং খুবই ইতিবাচক একটি বিষয় যে চিকিৎসাধীন যে রোগী আসলে তাদের সংখ্যা কমছে। আমরা সংযুক্তি পেয়েছি ডাক্তার ফারিয়াল হক এলভিস, আপনি বলছিলেন করোনা পরবর্তী যে সমস্যাগুলো সেগুলোর কথা এবং করোনার যে লক্ষণগুলো সেই লক্ষণগুলোর কথাও বলছিলেন। আমরা বিশেষভাবে একটু জানতে চাই, করোনার সময় অনেকেরই ঘুমের যে সার্কেল সেটি পরিবর্তিত হয়ে গেছে এবং চোখের নিচে অনেকেরই কালি পড়ছে এবং তারা ক্লান্ত বোধ করছেন। কোনোভাবেই একটা সঠিক নিয়মের যে জীবনযাপন পদ্ধতি সেই জীবনের মধ্যে তারা আর আসতে পারছেন না। কি করতে পারেন যারা এই সমস্যায় ভুগছেন তারা, ডক্টর ফারিয়াল হক এলভিস? জি, আসলে এত অনেক সিরিয়াস সময়, অনেক সিরিয়াস ইয়ে নিয়ে আমরা কথা বলছি আসলে করোনার বিষয়টা। এক্ষেত্রে হচ্ছে যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে খুবই আনইম্পর্টেন্ট একটা ইস্যু হতে পারে। যেমন ধরেন যে জীবন মরণ নিয়ে যেখানে কথা, সেখানে হতে পারে যে চোখের নিচের কালি এখন সেরকম ইম্পর্টেন্ট কোনো বিষয় না। তারপরও আমি যেরকম পেশেন্টরা যারা খুবই কনসার্ন তাদের স্কিন নিয়ে, তাদের সৌন্দর্য নিয়ে, তারা আমাদের কাছে আসছে অ্যাজ আই এম ডার্মাটোলজিস্ট, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, তো আমাদেরকে এটা ট্রিট করতে হচ্ছে। তো ঠিকই বলেছেন যে এখন যেটা হচ্ছে যে দুশ্চিন্তায় মানুষ অনেকদিন লকডাউনে ছিল, তারপরে একটা দেশের ইকোনমি অবস্থা বলেন, ফিনান্সিয়াল অবস্থা সবার সেরকম ভালো নেই, অনেক ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, সবকিছু দুশ্চিন্তা মিলে কিন্তু মানুষের
নর্মাল যে জীবনযাপন, যেটা মানে দৈনিক দৈনিক যে জীবনযাপন যেটা করছিল সেখানে কিন্তু হ্যাম্পার হচ্ছে, ঘুমের পরিবর্তন হচ্ছে। তো ঘুমের যখন ডিস্টার্ব হবে তখন একটা নর্মাল ভাবেই সেটার ইফেক্টটা শরীরে স্কিনে আসবে, কারণ স্কিন হচ্ছে আমাদের সব থেকে বড় অর্গান শরীরে। আমরা হার্ট লাংস যেটুকু পরিমাণে আমাদের আছে তার থেকে কিন্তু 3-4 গুণ বেশি হচ্ছে আমাদের সারা শরীরের স্কিন। তো স্কিনে এই ইফেক্টটা অবশ্যই আসবে। এর মধ্যে যে সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে যে ব্রণের সমস্যা যাদের আছে তাদের ব্রণের সমস্যাটা বেড়ে যাচ্ছে। চোখের নিচের কালো যেটা আমরা বলি পেরি অরবিটাল হাইপার পিগমেন্টেশন, সেটা বেড়ে বেড়ে যাচ্ছে। তারপরে যাদের হচ্ছে যে দেখেন যে এখন কিন্তু শীতকাল, হ্যাঁ, শীতকালে যেটা হয় যে সাধারণত আমাদের স্কিনের যে উপরিভাগে যে লেয়ারটা থাকে প্রোটেক্টিভ লেয়ার, ডেড সেল লেয়ার, এখানে কিন্তু অনেক ময়শ্চারাইজিং ফ্যাক্টর থাকে, যেমন ল্যাকটিক অ্যাসিড, ইউরিয়া, হাইলুরোনিক অ্যাসিড, এই ধরনের ন্যাচারাল ময়শ্চারাইজিং ফ্যাক্টর। এটা কিন্তু শীতকালে আমাদের হ্যাম্পার হয়, কারণ শীতকালে হিউমিডিটি কম থাকে। তারপরে হচ্ছে পাশাপাশি স্ট্রেসের জন্য যেটা হয় যে আমাদের দুইটা মিলে কিন্তু আমাদের স্কিনের উপরিভাগে যে স্ট্রাটাম কর্নিয়াম বা প্রোটেক্টিভ লেয়ারটা কিন্তু হ্যাম্পার হয়। ফলে যেটা হয় যে যাদের সারা বছর যারা সোরিয়াসিসের পেশেন্ট তারা এই সময় বেশি ভুগছেন। তারপরে ধরেন যাদের এক্সিমা আছে, তারপর বাচ্চাদের মধ্যে যাদের অ্যাটোপিক ডার্মাটাইটিসের বাচ্চা, তারা কিন্তু এই সময় বেশি সাফার করছে। একটা হলো যে শুষ্ক মৌসুম শীতকালের, তারপরে হচ্ছে যে কোভিড এর জন্য যে আমাদের যে দৈনিক দৈনিক যে নর্মাল যে সাইকেলটা, ঘুমের সাইকেলটা, এটা চেঞ্জ হয়ে যাওয়াতে হরমোন ইমব্যালেন্স হচ্ছে। ফলে হচ্ছে যে শরীরে এই ধরনের চেঞ্জ গুলো আসছে। তো জি। সাধারণত আমরা যারা এক্সিমা আছে, যাদের সোরিয়াসিস আছে, এই ধরনের অসুখগুলো বেড়ে যাচ্ছে। তারপরে আপনি যেটা বলেন যে সৌন্দর্য হানি হচ্ছে, চোখের নিচে কালি পড়া, চুল পড়ে যাওয়া, ব্রণের সমস্যা যাদের আছে, সেটা মেস্তার সমস্যা যেটা, এটাও কিন্তু বাড়ছে। কারণ স্কিনে যে প্রোটেক্টিভ লেয়ারটা যখন হ্যাম্পার হয় তখন সূর্যের রশ্মি দিয়ে যত ধরনের অসুখ বেড়ে যায়, যেমন ধরেন মেলাজমা বলেন, ফ্রেকেলস বলেন, ডিপিএন বলেন, এই ধরনের অসুখগুলো কিন্তু বাড়ছে। তো এই ধরনের অসুবিধা নিয়ে আমাদের চেম্বারে কিন্তু অহরহ পেশেন্ট আসে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। বিস্তারিত জানলাম আপনার কাছ থেকে। আরেকটি বিষয় আসলে আমরা জানতে চাই, স্কিনের সাথেও সেটি সম্পর্কিত, পুরো শরীরের বিভিন্ন সমস্যার সাথেও আসলে সম্পর্কিত, যে অ্যালার্জি। যাদের অ্যালার্জি আছে তারা অনেকেই মনে করছেন যে তাদের কোনোভাবেই টিকা নেওয়া যাবে না, কারণ অ্যালার্জি আছে এরকম অনেক মানুষই টিকা নিয়ে সমস্যায় পড়েছেন। তার মানে কি একেবারে মোটা দাগে আমরা বলতে পারি যে যাদের অ্যালার্জি আছে তারা টিকা নিতে পারবেন না? অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মামুন। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে যাদের সিভিয়ার ফর্ম অফ অ্যালার্জি আছে তাদের অ্যাস্ট্রাজেনেকার যে যে টিকাটা আমরা পেতে যাচ্ছি সেটা নেওয়া উচিত হবে না। কারণ সিভিয়ার অ্যালার্জি অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন হতে পারে, অ্যানাফাইল্যাকটিক শকে পর্যন্ত চলে যেতে পারে। সুতরাং আমরা একজন ডাক্তারের পরামর্শ না নিয়ে একজন সিভিয়ার অ্যালার্জিক রোগীকে কখনোই টিকা দেওয়া উচিত হবে না। আর 18 বছর নিচে তো আমরা দিচ্ছি না, এবং যারা প্রেগনেন্ট ওমেন আছে তাদেরকে ভ্যাকসিন দিচ্ছি না। তো এদিক দিয়ে কিন্তু অনেক রোগী টিকা কিন্তু বেঁচে যাচ্ছে। আরেকটা আপনি প্রশ্ন করেছিলেন যে টিকা দেওয়ার পরপরই যদি রোগীর মানে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে সরকার বহন করবে। আসলে টিকা দেওয়ার পরপরই কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, কিন্তু আমরা নেদারল্যান্ডসে কি দেখলাম যে ফাইজার বায়োনটেকের মতো এত একটা সেফ ভ্যাকসিন কিন্তু নেয়ার কয়েকদিন পরে এই 23 জন লোক মৃত্যুবরণ করেছে, এবং প্রচুর সংখ্যক লোক এখন মানে সাফার করছে বিভিন্ন রকম সাইড এফেক্টে। সুতরাং এই এই যে এবং ভারতও কিন্তু বলেছে যে ভারত বায়োটেকের যে ভ্যাকসিন নেয়ার পরে যদি কেউ মানে সাইড এফেক্ট পরে কেউ মৃত্যুবরণ করে তাহলে কিন্তু ভারত বায়োটেক তার পূর্ণ ক্ষতিপূরণ দিবে। বাংলাদেশ সরকারও বলেছে যে সাইড এফেক্ট বা যদি অনেক মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে সরকার সেটা পুরো খরচটা বহন করবে। তো সিভিয়ার অ্যালার্জি রোগী, যেমন সিভিয়ার অ্যালার্জি ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়েছে, সিভিয়ার অ্যালার্জি হয়ে তাদের কিন্তু ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে খুবই সতর্কভাবে নিতে হবে। কিংবা সিভিয়ার র্যাশ একটা রোগী হচ্ছে, তাদেরও কিন্তু এই অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আজকে বাংলাদেশে 16 জন লোক মারা গেছে করোনাতে, এবং এটা আমরা কিন্তু 8,000-এর দিকে, মৃত্যুর সংখ্যার দিকে 8,000 দিকে এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ভয়াবহ মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে, কিন্তু যদিও আক্রান্তের সংখ্যা মানে প্রকাশিত রিপোর্টে কম, কিন্তু পরীক্ষা তো করছে না মানুষ। যদি পরীক্ষা করতো, 40,000 পরীক্ষা হতো প্রতিদিন, তাহলে আক্রান্তের সংখ্যা রিয়েল পিকচারটা আমরা পেতাম। যদি অ্যান্টিবডি টেস্ট হতো, অ্যান্টিবডি টেস্ট তো একদম অ্যালাউড না। অ্যান্টিবডি টেস্ট না করলে আপনি জানতে পারছেন না যে হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছে কিনা। আমরা WHO বলছে যে যদি ভ্যাকসিন পুরো বিশ্বে নেওয়া হয়
এই 2021 সনে, আমি যেটাকে ইয়ার অফ ভ্যাকসিন বলি 2021-কে, তাহলে কিন্তু হার্ড ইমিউনিটি সম্ভব নয়। অর্থাৎ একসঙ্গে সমস্ত মানুষ যদি ভ্যাকসিন নেয়, ভ্যাকসিনেটেড হয়, তাহলে 2022 সনে 22 সন নাগাদ এটা হার্ড ইমিউনিটি তৈরি হবে এবং করোনা আস্তে আস্তে চলে যাবে। এবং আমরা তখন WHO ঘোষণা করবে 2023 সনে যে এখন বিশ্ব করোনা মুক্ত হয়েছে এবং এখন করোনা এখন স্বাভাবিক সাধারণ একটা ওই ইনফ্লুয়েঞ্জার মতো জ্বর সর্দি কাশির মতো একটা রোগে পরিণত হয়েছে, একেবারে চলে যাবে না। তার মানে যদিও SARS চলে 2023 গেছে, পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে হ্যাঁ, করোনা এখন মুক্ত একটা হবার জন্য। অনেকে আরো আমাকে বিস্তারিত আলোচনা করব, একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। দর্শক, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু শুরুর দিকে যে হ্যান্ড স্যানিটাইজার আমরা অনেকেই ব্যবহার করতাম, সেটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল। সেই হ্যান্ড স্যানিটাইজার এখনও আমরা অনেকেই ব্যবহার করি, বিশেষ করে যারা অফিসে থাকেন, বাইরে থাকেন, যেখানে হাত ধোয়ার ব্যবস্থাটা নেই, তারা আসলে এই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন। কিন্তু হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার ফলে আমাদের ত্বকের কোনো ধরনের সমস্যা হয় কিনা, বা শিশুদেরকে হ্যান্ড স্যানিটাইজার দেওয়াটা আদৌ উচিত কিনা, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, প্রশ্ন রাখতে চাই ডক্টর ফারিয়াল হক এলভিস আপনার কাছে। এবং সেই সাথে আরেকটি প্রশ্নও রাখতে চাই, সেটা হচ্ছে অনেকেই মাস্ক পরেন এবং নাকের উপরে এক ধরনের দাগ হচ্ছে, অনেকের দাগটা দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। কোনো উপায় কি আছে এই দাগ দূর করার? জি, ধন্যবাদ। হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আগে বলিনি, যেহেতু কোয়েশ্চেনটা আগে করেছেন। হ্যান্ড স্যানিটাইজার আমরা ইউজ করছি। আসলে সত্যি কথা বলতে, যদি কেউ বলে যে সাবান বেটার হবে নাকি হ্যান্ড স্যানিটাইজার জীবাণুমুক্ত করার জন্য হাতকে, সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই পানি এবং সাবান দিয়ে হাত ধোয়াটা আমাদের ফার্স্ট চয়েস হওয়া উচিত। যদি কোনো জায়গায় অ্যাভেলেবল না থাকে, যেমন অফিস বলেন বা কোনো বাইরে আমরা গিয়েছি যেখানে কাজে, যেখানে আমি সাবান বা আমি পানি পাচ্ছি না, সেখানে আমি হ্যান্ড স্যানিটাইজারটা ইউজ করবো। এখন হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস থাকে, আমাদেরকে দেখে নিতে হবে। সাধারণত দেখা যায় যে কোনো হ্যান্ড স্যানিটাইজারে দেখা যায় যে আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে। সেইগুলা হচ্ছে যে খুবই ইরিটেন্ট। এগুলা যেটা করে যে আপনার নরমাল ইনট্যাক্ট স্কিন, আপনার স্কিনে কোনো প্রবলেমই নেই, সেই ইনট্যাক্ট স্কিনকেও অনেক ক্ষতি করতে পারে। যেমন আইসোপ্রোপাইল অ্যালকোহল গুলো যেটা করে যে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক সবার স্কিনেই এটা হচ্ছে যে ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস করতে পারে। ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস হলে যেটা হবে যে চুলকানি হবে, লাল লাল র্যাশেস হতে পারে, এ ধরনের ইয়েটা বেশি হয়। আর যে ধরনের স্যানিটাইজারের ধরেন ইথাইল অ্যালকোহল লেখা আছে, ইথাইল অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার গুলা সাধারণত কম পোটেন্ট হয়, মানে হচ্ছে যে আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে এটা একটু কম ক্ষতিকর হয়। সো এটা যেটা করবে যে ইনট্যাক্ট কোনো সুস্থ স্কিনে এটা সেরকম পরিমাণে কোনো ইরিটেন্ট কিছু করে না। বাট যদি কোনো স্কিনে ক্ষত থাকে বা যদি কোনো স্কিন আগে থেকে এক্সিম্যাটাস থাকে, সেই সমস্ত স্কিনে এটা ক্ষতি করে থাকে। তো দুটাই হ্যান্ড স্যানিটাইজার মধ্যে বলবো যে সব থেকে ভালো হবে যে ইথাইল অ্যালকোহল যুক্ত যে হ্যান্ড স্যানিটাইজার গুলো, এবং সাথে যদি গ্লিসারিন অথবা কোনো অয়েল, কোনো ময়শ্চারাইজিং অয়েল বা কোনো গ্লিসারিন যুক্ত থাকে, তাহলে সব থেকে ভালো হয়। এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার ফলে যেটা হয় যে ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস তো হবেই, সাথে যেটা হবে যে আরেকটা হচ্ছে যে আমাদের সতর্ক থাকতে হবে যে এই স্যানিটাইজার ইউজ করে বা ইউজ করার সাথে সাথে যদি কেউ চুলার কাছে বা আগুনের কাছে যায়, সেখানে কিন্তু এটা যেহেতু অনেক দাহ্য একটা পদার্থ, সুতরাং এখানে কোনো অ্যাক্সিডেন্টও ঘটার চান্স থাকতে পারে। তো এটা গেল। তার মানে কি স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার কেনার সময় আসলে ওই বোতলের গায়ে দেখে নিতে হবে, যে বা মোড়কের গায়ে দেখে নিতে হবে যে এটাতে আপনি যে উপাদানের কথা বলছেন সেটা আছে কিনা? হ্যাঁ, ইথাইল অ্যালকোহলটা সাথে যদি গ্লিসারিন অথবা কোনো ময়শ্চারাইজিং অয়েল যদি থেকে থাকে, তাহলে সেই অ্যালকোহল, সেই হ্যান্ড স্যানিটাইজারটা আইসোপ্রোপাইল অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার থেকে ভালো। আইসোপ্রোপাইল অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হচ্ছে সব থেকে ক্ষতিকর, যেটা কিনা হচ্ছে যে নরমাল স্কিনকেও অনেক বেশি ইরিটেন্ট করে ফেলবে এবং ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস ডেভেলপ হওয়ার চান্সটা বেশি থাকে। আর যে কোনো হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার পরে ওই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আমরা একটু অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদের কাছে যেতে চাই। যেটি দেখা যাচ্ছে যে যুক্তরাজ্যে, দক্ষিণ আফ্রিকায় করোনার যে নতুন ধরনের স্ট্রেইনই বলি বা নতুন ধরনই বলি, সেটা পাওয়া যাচ্ছে। এখন যে টিকাগুলো এই মুহূর্তে পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে বা যেগুলো আসলে ট্রায়ালেই চলছে বা সরাসরি দেয়াই হচ্ছে, সেই টিকা দিয়ে এই যে নতুন ধরনের করোনা ভাইরাস, এগুলোকে ঘায়েল করা যাবে কিনা? সুন্দর প্রশ্ন। আসলে এটা অনেকেই প্রশ্ন করছেন আমাকে, যে যেটা যুক্তরাজ্যে যে
মানে ভ্যারিয়েন্টটা পাওয়া গিয়েছে এবং যে ভ্যারিয়েন্টটা দিয়ে যুক্তরাজ্যের বেশিরভাগ লোক এখন আক্রান্ত হচ্ছে, আগের আগের যে করোনা ভাইরাস, যে নোভেল করোনা ভাইরাসটা ছিল, সেটা কিন্তু সেটাকে সরিয়ে দিয়ে এই নতুন ভ্যারিয়েন্ট কিন্তু পুরো ব্রিটেনের জায়গা দখল করে নিচ্ছে এবং তার আশেপাশের প্রায় 30টি দেশ কিন্তু এই নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে যেই টিকাগুলো এখন দেওয়া হচ্ছে এবং যেগুলো প্রক্রিয়াধীন আছে, সবগুলোই এই ব্রিটেনের নতুন স্ট্রেনের উপর কাজ করবে, কারণ নতুন স্ট্রেনগুলোতে প্রোটিনের কোনো হেরফের হয় না। সুতরাং এই ভ্যাকসিনগুলো তাদের উপর কাজ করবে। তবে মানে সমস্যা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকাতে যেই স্ট্রেনটা পাওয়া গেছে খুবই ছোঁয়াচে, ব্রিটেনেরটাও খুব ছোঁয়াচে, দক্ষিণ আফ্রিকার যে স্ট্রেনটা সেটাতে কিন্তু এই ভ্যাকসিন কাজ করছে না। কোনো ভ্যাকসিন, এটা নতুন করে আবার ভ্যাকসিন দেখতে হবে, নতুন করে ভ্যাকসিন তৈরি করতে হবে দক্ষিণ আফ্রিকার এই যে স্ট্রেনটার উপরে কাজ করে। এবং জাপানেও কিন্তু একটি অদ্ভুত ধরনের স্ট্রেন পাওয়া গেছে, সেটার উপরেও কিন্তু এই মানে সচরাচর যেসব ভ্যাকসিন ইউজ করা হচ্ছে সেগুলো কাজ করছে না। এখন অন্তরা আমাকে কতগুলো প্রশ্ন, দুটো প্রশ্ন মানুষ করে। একটা প্রশ্ন হচ্ছে যে করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন এমন ব্যক্তিদের কি টিকা নেওয়া প্রয়োজন কিনা। উত্তরে তাদেরকে আমি বলি যে কোভিড-19 এর পরেও কিন্তু লোকজনের টিকা নেওয়া উচিত। আর দ্বিতীয় প্রশ্নটি যে আমাকে সবসময় ফেস করতে হয় যে টিকা নেওয়ার পরেও ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা কতটুকু আছে, তার উত্তর আমি এটাই দিচ্ছি যে টিকা নেওয়ার পরেও যে কারো কোভিড-19 হতে পারে। সুতরাং এই টিকা নেওয়ার পরেও আমাদের মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনটেন করে চলতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই যে ভ্যাকসিনগুলো কোনোটাই কিন্তু 100% প্রোটেকশন দিচ্ছে না, কোনোটা তাহলে 90%। তাহলে টিকা কি সুরক্ষা দিচ্ছে? টিকা নেওয়ার পরেও মাস্ক পরতে হবে, টিকা নেওয়ার পরেও আবার করোনায় আক্রান্ত হতে পারি আমরা, এবং টিকা নেওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে। তাহলে টিকা আসলে কি সুরক্ষা দিচ্ছে আমাদেরকে? টিকা একটা অনুষঙ্গ মাত্র। টিকা যে একেবারে মানে পুরোপুরি আপনাকে প্রোটেকশন দিচ্ছে তা না। টিকা নেওয়ার পরে একটা আর্টিফিশিয়ালি আপনি হার্ড ইমিউনিটি তৈরি করছেন। 70% মানে বাংলাদেশ সরকারও চাচ্ছে যে 80% লোককে টিকা দেওয়া, অর্থাৎ 70% যদি লোকের মধ্যে অ্যান্টিবডি ফর্ম হয়ে যায় তাহলে কিন্তু হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গেল, বাকি যে 30% আছে নিজে নিজে ভালো হয়ে যাবে, সেগুলো আছে করোনা জীবাণুগুলো তার নিষ্ক্রিয় হয়ে যাবে, তার যে মানে উচ্ছ্বাস, তার যে যৌবন সেটা সে হারিয়ে ফেলবে, অর্থাৎ করোনা ভাইরাসটা তার শক্তি হারিয়ে ফেলবে। সেই জন্য টিকা একটা অনুষঙ্গ, টিকা আর্টিফিশিয়ালি হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য একটা অস্ত্র মাত্র। কিন্তু স্বাস্থ্য সুরক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। মাস্ক এবং যেগুলো শারীরিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, ঘন ঘন হাত ধোয়া, এগুলো কিন্তু চালিয়ে যেতে হবে। ভিটামিন D3 খেতে হবে 2000 ইউনিট করে, জিঙ্ক খেতে হবে, অর্থাৎ এগুলো 2022 পর্যন্ত এগুলো চালিয়ে যেতে হবে। তাহলে অর্থাৎ টিকা সুরক্ষা দিচ্ছে, তারপরেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ডক্টর ফারিয়াল হক এলভিস, একদমই শেষ সময়ে চলে এসেছে। যে প্রশ্নটি আসলে আপনার কাছে করেছিলাম যে অনেকেরই নাকের উপরে দাগ হয়ে যাচ্ছে, বিশেষ করে চিকিৎসকদেরই হচ্ছে, কারণ তাদের সারাদিন মাস্ক পরতে হয়, N95 মাস্কও অনেকে পরেন। তো এই সমাধানটাকে একদম অল্প কথায়। জি, আসলে N95 মাস্ক তো সব সময় সব জায়গায় পরার কোনো দরকার নেই। N95 মাস্ক আমরা তখনই পরবো যখন আমরা খুবই কনজেস্টেড এরিয়াতে, খুবই ভিড়ভাড় এরিয়াতে যাব। এজন্য যেই ফেসে যে দাগটা হচ্ছে, এটা হচ্ছে যে আপনাকে বলতে হবে যে আপনি যদি দীর্ঘক্ষণ অনেকক্ষণ যদি মাস্ক পরে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে কোনো ময়েশ্চারাইজার, থিক ময়েশ্চারাইজার ইউজ করে তার উপরে মাস্কটা পরে নিলে ভালো হয়। আর যেটা বলবো যে যাদের ক্ষেত্রে, যারা বয়স্ক আছেন বা যারা ছোট বাচ্চা আছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে স্কিনের ড্রাইনেসটা খুব তাড়াতাড়ি আসে। এজন্য আমরা বলি যে কাপড়ের মাস্কটা, যে লেয়ার যে কাপড়ের মাস্ক পাওয়া যায় সেগুলো পরলেই যথেষ্ট। আর যদি আপনি যে বাইরে হাঁটাহাঁটি করেন, যেখানে মানুষ, আপনার 2-3 মিটারের মধ্যে কোনো মানুষ নেই বা কারোর সাথে কথা বলছেন না, সেক্ষেত্রে মাস্কটা না পরলেও চলে। আর আমি স্যারের সাথে আমি একটু যে আমাদের আসলে আজকে একেবারেই সময় নেই, নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পারবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি।